প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গতকাল পরশু আমাদের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেছিলেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দ সেই সভায় উপস্থিত ছিলেন। সেই সভায় কতগুলো বিষয় নিয়ে আলোচনা আছে। তার মধ্যে প্রধান বিষয়টি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইস্যুতে বাংলাদেশ আইন প্রয়োগকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের উপর নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের বিষয়ে ছিল প্রধান। ওইটাই আপনার সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই বিষয়টাই আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব, এবং সেই বিষয়টা আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা সকলেই অবগত আছেন, আপনারা সবাই আপনারা সকলেই অবগত আছেন, সম্প্রতি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র এক নির্বাহী আদেশে র্যাপিড ব্যাটালিয়ন অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক মহাপরিচালক এবং বর্তমান পুলিশ মহাপরিদর্শক সহ র্যাবের 6 জন সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন রাজস্ব মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এ সম্পর্কিত মার্কিন রাজস্ব বিভাগের দেয়া এক বিজ্ঞপ্তিতে সুস্পষ্টভাবে র্যাবের বিরুদ্ধে মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ সহ আইনের শাসন, মানবাধিকার, বিভিন্ন মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি পূর্ণ করার মাধ্যমে মার্কিন জাতীয় নিরাপত্তা স্বার্থ হুমকিতে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে 2009 সাল থেকে 6 শতাধিক গুম, 2018 সাল থেকে প্রায় 600 বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনে র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর দায় রয়েছে। বিরোধী দলের নেতা কর্মী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের এইসব ঘটনায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলেও কিছু প্রতিবেদনে উঠে এসেছে। মূলত এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন নির্বাহী আদেশ 13818 এর অধীনে বিদেশি সংস্থা হিসেবে র্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন রাজস্ব মন্ত্রণালয়। উল্লেখ্য, 2020 সালের অক্টোবরে সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির প্রতিনিধিত্বকারী রিপাবলিকান ও ডেমোক্রেট দলের 10 জন বিশিষ্ট সিনেটর প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে র্যাবের দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানিয়েছিলেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় OHCHR সহ অন্যান্য অধিকার গোষ্ঠীগুলিও সরকারকে র্যাবের লাগাতার নৃশংস নিপীড়ন কার্যক্রম যেমন গুম, ক্রসফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য চাপ প্রয়োগ করে আসছিল। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের বিশেষায়িত একটি আইন প্রয়োগকারী সংস্থা সাবেক বর্তমান শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আমাদের প্রধানতম বন্ধুপ্রতিম অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক কৌশলগত অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই ধরনের নিষেধাজ্ঞা অত্যন্ত বিব্রতকর ও উদ্বেগজনক। তবে তা ছিল নিঃসন্দেহে অবশ্যম্ভাবী, কারণ গত 1 দশক ধরে বিএনপি সহ বাংলাদেশের প্রায় সকল গণতন্ত্র চর্চায় বিশ্বাসী রাজনৈতিক দল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন ও ভয়াবহ নির্যাতনের বিষয়ে দেশের ভেতরে ও বহির্বিশ্বের নানা আন্তর্জাতিক ফোরামে ব্যাপকভাবে আলোচিত। এই প্রসঙ্গে আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুদের নিশ্চয়ই মনে আছে 2013 সালের 13 এপ্রিল বিএনপির জনপ্রিয় নেতা ইলিয়াস আলী ঢাকা শহর থেকে গুম হয়ে যাওয়ার কথা। নিশ্চয়ই আমাদের মনে আছে বাংলাদেশের সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের সাথে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকারে ইলিয়াসের শিশুকন্যা ছোট্ট সাইয়ারা নাওয়ারের পিতাকে তার ফিরে যাওয়ার জন্য কাঁচা হাতের লেখায় চিঠির মাধ্যমে আকুতি জানানোর কথা। নিশ্চয়ই মনে আছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদের হারিয়ে গিয়ে পরবর্তীতে ভারতের মেঘালয়ে পথে পথে হেঁটে বেড়ানোর সংবাদ প্রকাশের কথা।
আমরা নিশ্চয়ই বিস্তৃত হয়ে যায়নি। ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের কথা, 53 দিন নিখোঁজ থাকার পরে কাজলকে গত বছরের 3 মে ভারতের সীমান্তবর্তী বেনাপোলে খুঁজে পাওয়া যায়। আমাদের সকলের কানে এখনো বাজে 2018 সালের মে মাসে কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলরের গ্রামীণ হকের বেঁচে থাকার তীব্র আকুতির কথা। কক্সবাজারের পুলিশ কর্মকর্তার হাতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহাকে সরাসরি গুলি করে হত্যা করার কথা আমরা ভুলিনি। এই ধরনের অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা। আপনারা এর আগেই আমরা জানেন যে আমাদের প্রায় 3 জন ল মেকার, যারা আইন প্রণয়নকারী, পারভেজ এবং আপনার আরেকজন মতো কি ছিল হিরু সহ, ইলিয়াস আলী সহ 3 জন ল মেকার আইন এমপি ছিলেন, তাদের হত্যা করা হয়েছে। আমাদের ঢাকার কমিশনার চৌধুরী আলম সহ আরো কতজন আপনার গুম হয়ে গেছে, তাদের কোনো খবর পাওয়া যায়। নারায়ণগঞ্জে 7 করে, এটা আপনারা সবাই জানেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই নিষেধাজ্ঞার ফলে একটি পরাশক্তি রাষ্ট্র কর্তৃক বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে চিহ্নিত হওয়ায় ভবিষ্যতে জাতিসংঘের শান্তি মিশনে মোতায়েন প্রভাবিত হতে পারে। এর ফলে আমাদের প্রতিরক্ষা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সাম্প্রতিক বছরগুলোতে গণমাধ্যমে প্রতিনিয়তই পুলিশ বা র্যাব সদস্যদের সঙ্গে গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিদের বন্দুকযুদ্ধের সংবাদ প্রচারিত হয়। এমনকি মার্কিন সরকারের নিষেধাজ্ঞার ফলে সমগ্র জনগণের মাথা যখন বিশ্ববাসীর কাছে হেড হয়ে আছে, সেই মুহূর্তে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জেলা সাতক্ষীরায় এক বৃদ্ধকে আটকের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশি হেফাজতে তার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। যদিও পুলিশ বলছে তিনি লকআপের ভিতরে আত্মহত্যা করেছেন, তবে পরিবারের দাবি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ করলে ঘটনা ভয়াবহতা সম্পর্কে অনুধাবন করা যাবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (FW) বাংলাদেশে সংঘটিত গুমের ঘটনা নিয়ে একটি তদন্ত কার্যক্রম পরিচালনা করে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের তদন্ত কার্যক্রমে প্রমাণ করে দেখায় 86টি গুমের ঘটনার প্রতিটি গুমের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল র্যাব। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশের মতো পোশাক সহ অন্যান্য পণ্য, শ্রমশক্তি, নিরাপত্তা সার্ভিস রপ্তানি নির্ভর দেশের জন্য মার্কিন সরকার কর্তৃক দেশের অন্যতম প্রধান আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নিষেধাজ্ঞা আরোপ সুদূর প্রসারী প্রভাব রয়েছে। বিশেষ করে এর ফলে বহির্বিশ্বে আমাদের দেশ ও নাগরিক সম্পর্কে ভুল বার্তা দেবে, যা বিদেশি বিনিয়োগ সহ অন্যান্য ধরনের অর্থনৈতিক ও দৈনন্দিন সহযোগিতা কার্যক্রমকে ব্যাহত করবে। বিশেষ করে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও IMF সহ নানা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, শান্তিপ্রিয় দেশের কাছে বাংলাদেশের ইমেজ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হবে। অথচ এরকম পরিস্থিতি লাগাতারভাবে জনগণের মানবাধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘনকারী বর্তমান অবৈধ সরকারের মন্ত্রীরা র্যাবের বিরুদ্ধে অভিযোগকে কাল্পনিক অভিযোগ বলে উড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এমনকি এক্ষেত্রে তারা সম্পূর্ণ অযাচিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে মূল সমস্যাকে পাশ কাটিয়ে যাওয়ার গতানুগতিক প্রচেষ্টা চালাচ্ছে। তাদের মন্তব্য, বিবৃতি দেখে মনে হচ্ছে যেন হঠাৎ করে এই অভিযোগ উত্থাপিত হয়েছে। অথচ প্রতি বছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন সম্পর্কে রিপোর্ট প্রকাশিত হয়। আমরা জানি যে প্রত্যেক বছর ইউএস হিউম্যান রাইটস, তাদের যে ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে তারা এই রিপোর্টগুলো প্রকাশ করে থাকে এবং বাংলাদেশের পক্ষ থেকে যথারীতি প্রত্যাখ্যান করে এই ধরনের অপরাধকে অধিক হারে উৎসাহিত করা হয়। সবচেয়ে নৈরাশ্যজনক বিষয় হচ্ছে সরকারের তরফ থেকে প্রায় 1 দশক যাবৎ র্যাব, পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপি সহ ভিন্ন মতের মানুষদের গুমের সংস্কৃতি চালু রেখেছে, সেটাকে তারা অস্বীকার করে চলেছে। মূলত সরকারের বিচার বহির্ভূত হত্যাকে অস্বীকার করার ফলাফলই হচ্ছে মার্কিন কর্তৃপক্ষ থেকে এই নিষেধাজ্ঞা। প্রিয় সাংবাদিকবৃন্দ, রূঢ় সমালোচনা অস্বীকার করার সুযোগ নেই। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক এই নিষেধাজ্ঞা বর্তমান চলমান গণ ও মানবতা বিরোধী সরকারের জন্য সমগ্র বিশ্ববাসীর পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা। আর সেটা হলো, কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের বিচারহীন সংস্কৃতি চলতে পারে না।
কেবলমাত্র একটি গণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারের শাসনকালে এই ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়। আর বাংলাদেশ বিশ্ববাসীর কাছে বর্তমানে সেরকম একটি কর্তৃত্ববাদ, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি আশ্রয়ী সরকার ব্যবস্থা চালু রয়েছে। বিএনপি মনে করে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার সকল দায়িত্ব সরকারকে নিতে হবে। ক্ষমতাকে চিরস্থায়ী করবার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করার সকল দায়িত্ব তাদের। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক আয়োজিত সামিট ফর ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোর মধ্যে দিয়ে তারা তা আরো স্পষ্ট হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশে চলমান নির্বাচনহীন সংস্কৃতি, দিনের ভোট রাতে রুটের সংস্কৃতি অব্যাহত রাখার জন্য তারা র্যাবকে সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অত্যন্ত নগ্নভাবে ব্যবহার করেছে। র্যাবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কার্যত রাজনৈতিক সরকারের দায়। তাই র্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা তা এক অর্থে বর্তমান সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সামিল। কারণ আওয়ামী লীগ সরকার গণতন্ত্রহীন সরকারকে টিকিয়ে রাখার জন্য র্যাবকে বিভিন্ন আইন বিরোধী সংস্কৃতির অংশ হতে বাধ্য করেছে। অতএব কার্যত রাজনৈতিক সরকারগুলো দায় বাংলাদেশের কোন প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। তবে যারা ইতিমধ্যেই সরকারের এই ধরনের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজেদেরকে অংশীদারি পরিণত করে নানা ধরনের বিচার বহির্ভূত সংস্কৃতি চালু রাখতে ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারের আওতায় আনতে হবে। সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশ, অন্য যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী সমূহ, সামরিক ও বেসামরিক বাহিনী সমূহের কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। তবে এটা ভুলে গেলে চলবে না, মার্কিন নিষেধাজ্ঞার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের। সবশেষে বাংলাদেশের সমগ্র মানুষের সামনে এটা একটা জাতীয় সমস্যা, আর জাতীয় সমস্যা জাতীয়ভাবে সবাইকে নিয়েই সমাধান করতে হয়। আর সেটা তখন কেবলই সম্ভব যখন দেশে একটা গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হবে। কারণ গণতন্ত্রবিহীন সমাজে জবাবদিহিতা প্রতিটি পদে পদে বিঘ্নিত হয়। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। মানবাধিকার ও ব্যক্তিগত নিরাপত্তা কখনোই সুনিশ্চিত থাকে না। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় বিদেশ প্রেরণে সরকারের প্রতিবন্ধকতা সৃষ্টি তারই সর্বশেষ উদাহরণ। তাই দেশে অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজনের পথ পরিষ্কার করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করে দেশে মানবাধিকার ও বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মহান স্বাধীনতার 50 বছর পালনকালে এটাই হতে পারে সমগ্র দেশবাসীর জন্য সর্বোত্তম প্রাপ্তি। আপনাদের সকলকে ধন্যবাদ। শেষ প্রান্তে যেটা রয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের কথা বলেছেন যে এটা নির্বাচিত সরকার আসলে এই ধরনের সমস্যাগুলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এই বিষয়ে আমরা যখন আমরা জবাব দেব, সময় আসবে তখন আপনাদেরকে জবাব দেবো। প্লিজ আমি এই বিষয়ের উপর যে আপনার কোনো প্রশ্ন থাকে সেটা করেন। আমি আপনার প্রশ্ন করতে চাচ্ছি যে আমেরিকার যে অ্যাকশন দিচ্ছে র্যাবের উপরে, এটাকে আগামী নির্বাচনে জাতীয় নির্বাচন সেখানে কোনো প্রভাব ফেলতে পারে কিনা, ইঙ্গিত বহন করে কিনা? নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, নিরপেক্ষভাবে হয়, নিঃসন্দেহে সেটা বলবে। আমার মনে হয় রাষ্ট্রপতি সংবাদ আপনারা জানেন এটা আমরা এখনো বলতে পারি না, এই জন্য যে আমরা কোনো জানি না এটা আমন্ত্রণ পেলে যাবেন কিনা কিছুই জানি না। এর আগে আপনারা অংশ নিয়েছিলেন, এটা বললাম একদম ডাইলুটেড, তারপরে আবার অন্য বিষয় নিয়ে আসতেছেন। এইটার উপরে কথা বলুন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, সর্বশেষ অবস্থা একটু বলবেন ম্যাডামের এখন কি অবস্থা, এটা পরে বলি। এইটা শেষ হোক, আমার আরো কথা আছে, এটা পরে বলি। এটা নিয়ে সরকার আপনাদেরকে দোষারোপ করছেন এই নিষেধাজ্ঞার কারণে। জি বিএনপি সহ আরো বেশ কিছু তারা যারা সরকার বিরোধী, তারা এই বিভিন্ন লবিস্ট নিয়োগ করে আমেরিকাকে ভুল বুঝিয়ে এই নিষেধাজ্ঞা। এটা তো খুব স্বাভাবিক। এখন তারা চিহ্নিত হয়ে গেছে, এখন তাদের উপরে যখন আপনার সংস্থায় বিশাল বিশাল দায় তাদেরকে নিতে হবে, তখন তারা দায় অন্যের কাছে চাপানোর চেষ্টা করবে।
এখানে তো জনগণের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। র্যাব তো আমরা চালাই না, সরকার চালায়, তাদেরকে নির্দেশ দেয় সরকার, আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় সরকার, তাই না? তো আমাদের এখানে কি করা থাকে? ধন্যবাদ এই বিষয়টা। এরপরে আমার আরেকটা কথা আছে, অন্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, আমরা আপনার প্ল্যানিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 22 তারিখ থেকে দেশের যে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে প্রেরণের দাবিতে জেলা পর্যায়ের সমাবেশের তারিখ আমরা নির্ধারণ করেছি। এটা আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে। 22 তারিখ থেকে শুরু হবে, 30 তারিখ পর্যন্ত চলবে। আর টিম করা হচ্ছে, টিম যাবে। এটা ডিটেলস আমি আপনাদের কোনো বলছি না, আপনাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? 22 তারিখ থেকে সারা দেশে জেলা পর্যায়ে 22 থেকে 30 সমাবেশ দেশের মুক্তির দাবিতে এবং তার চিকিৎসায় বিদেশে প্রেরণের দাবিতে। ধন্যবাদ। ম্যাডামের সমাবেশের অবস্থা এখন কি অবস্থা? ম্যাডাম, আপনার আজকে